দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশের আদালত অঙ্গনের এক আলোচিত মুখ, অসাধারণ বাগ্মিতা আর তীক্ষ্ণ যুক্তি দিয়ে তিনি আইন পেশায় তৈরি করেছেন ভিন্ন অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, প্রায় সব আলোচিত মামলাতেই তার উপস্থিতি। আদালতে আইনজীবী হিসেবে যুক্তি তুলে ধরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি নিবেদিত যোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করা এই আইনজীবী ছাত্র জীবনে যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে। বর্তমানে তিনি সুনামগঞ্জের দিরাইশাল্লা আসন থেকে জামায়াতের প্রার্থী। তবে রাজনীতির চাইতেও বহুগুণ বেশি তাকে আলোচনায় এনেছে নানা চাঞ্চল্যকর মামলা। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা, জাপানি মা ও বাংলাদেশি বাবার সন্তানের বিষয় মামলা, আবরার ফাহাদ হত্যা মামলা, সাগর রুনি হত্যা মামলা। এসব মামলার প্রতিটিতেই তিনি ছিলেন দৃঢ় যুক্তির আইনজীবী। বিতর্ক তৈরি হওয়ায় জনমতের প্রতি সম্মান দেখিয়ে আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তার পেশাগত জীবনে এক অনন্য দৃষ্টান্ত। চ্যালেঞ্জিং মামলা নিতে তিনি পছন্দ করেন। আদালতে যুক্তিতর্ক উপস্থাপনেই তার সার্থকতা। ন্যায় বিচার ও মানবাধিকার প্রশ্নে তিনি আপোষহীন, দৃঢ়চেতা। আমাদের দ্য হট সিটের আজকের অতিথি বাংলাদেশের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিশির মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। আপনি আইন পেশায় নিবেদিত, অনেক আলোচিত সমালোচিত মামলার আপনি আইনজীবী। আমি আইনে ঢোকার আগে আপনি ফেসবুকে গত 2 দিন আগে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক? বিরাট বড় প্রশ্ন। আপনার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনাকে। এটা কেন বলছি জানেন? কারণ মানুষ দেখি এমন কথাবার্তা লিখে যা আগুনে সিদ্ধ হয় না, পানিতে ভিজে না, এই সমস্ত কথাবার্তা লিখে। আবার অনেক কিছু দেখা যায় যে সরাসরি আইডি না, অনেক ভিন্ন নামে আইডি। তো এই যে লিখে, আমাকে লিখে তা না, আমি দেখি অন্যকে লিখে বকাবকি করে, বাজে শব্দ ব্যবহার করে, অত্যন্ত বাজে ছবি ব্যবহার করে, সিম্বল ব্যবহার করে। এগুলোকে দেখে মনে হয় যে সামাজিক সম্পর্কের তো আরও অবনতি ঘটবে। যে জিনিস একজন মানুষ বাস্তবে বলছেন আর তাকে কমেন্ট করে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো ভিন্ন জিনিস। ফলে এটা সামাজিকতার জায়গায় অসামাজিকতার জন্ম নিচ্ছে কিনা, এটাই আমার অবজারভেশন মনে হয়। ফলে আমরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলি? কারণ যে জিনিস আমি মিডিয়াতে, সব লোক তো আর মিডিয়াতে জায়গা পাবে না, মেইন স্ট্রিম মিডিয়াতে জায়গা পাবে না। আমি আমার মতো একটা অনলাইন প্ল্যাটফর্ম পেলাম, এটা ফেসবুক, এটা ইউটিউব, এটা আরও যে সমস্ত প্ল্যাটফর্ম আছে। তো সেখানে আমি কি এগুলো করার জন্য, আরেকজনকে বকাবকি করার জন্য, গালাগালাজ করার জন্য, মানহানি করার জন্য? এটা তো নয়। এগুলো আইনেরও ব্যাপার না, এটা কনসান্সের ব্যাপার। আইন দিতে এগুলো থামানো যাবে না। কাউকে তো বলা যাবে না যে আপনি এটাকে যদি করে থাকেন আপনাকে এই সাজা দিব, ওই করব। এটাই তো ছিল ডিজিটাল সিকিউরিটি আইন। সেটা তো স্ক্র্যাচ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো এখন এই ধরনের কথাবার্তা বলা, চলা ফেরন, শব্দচয়ন, একজন একটা বললে মাঝখান থেকে কেটে নিয়ে আরেকটার মিনিং করে দেওয়া, একটা শব্দের একটা সেন্টেন্সের মাঝখানের শব্দটাকে আলাদা করে দেওয়া, এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে সামাজিকতার জায়গায় অসামাজিকতাই মনে হয় বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত বিষয়ের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং যে সমস্ত বিষয়ের মধ্যে সামাজিক অবস্থানগত ব্যক্তিত্বের ব্যাপার আছে, সেগুলোকে এক ধরনের টার্গেটেড বুলিংয়ের শিকার করা হচ্ছে। এই জন্যই আমি লিখেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক নাকি অসামাজিক? এটা নিশ্চয়ই, এটা নিয়ে ভিন্ন মত থাকবে, এক একজনের এক এক রকম করে। আপনি যেদিন ডাকসুর একজনের প্রার্থিতার বিষয় নিয়ে রিট হলো, এই রিট নিয়ে আলোচনাও হয়েছে, সমালোচনাও হয়েছে। একদিনে আমরা একাধিক রকমের রায় দেখেছি, তারপরে আবার রায় হয়েছে, আবার শুনানির বিষয় ছিল, হয়েছে। সেই যিনি এই রিটটি করেছেন সেই প্রার্থীকে নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে দেখেছি খুব অশালীনভাবে তিনি মন্তব্য করেছেন। তা নিয়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি কি বলবেন, এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মস্তিষ্ক বিকৃতির জায়গা নাকি
সামাজিক অবক্ষয়ের জায়গা হিসেবেই এই স্ট্যাটাসটি এসেছে? আমার কাছে কেন জানি মনে হয় এগুলো হলো অ্যাটেনশন সিকিং। হয়তো চুপচাপ বসে রয়েছে, কেউ তাকে নিয়ে কথা বলে না, কথা বলার স্কোপও নাই। আর এখন এই সমস্ত আইনটা যেহেতু শিথিল হয়ে গেছে, সেজন্য এই সমস্ত কথা বললে অন্যরা তাকে নিয়ে কথা বলে, মাতামাতি করে। এই যে একজন লিখে দিল একটা, মনে চাইলো ফেসবুকে, তার ফেসবুকে লিখে দিয়েছে, তাতে কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করতেছে, সারা বাংলাদেশের লোকেরা মিছিল করছে। হিজ নেম হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ এন ইম্পর্টেন্ট পারসন। আমার ধারণা এ গুড নাম্বার অফ পিপল এই ধরনের হঠকারী কর্মকাণ্ড করে যেন তারা আলোচনায় থাকতে পারে। এটা ওয়ান অফ দ্য রিজনস, নট দ্য অনলি রিজন, দেয়ার মে বি আদার রিজন। এই আদার রিজনের মধ্যে একটা রিজন এটাও যে এই কথাগুলো এখানে বলে অ্যাটেনশন সিকিং করার মাধ্যমে এই যে অবক্ষয়, এই অবক্ষয়টাকে এক্সপ্রেস করে ফেলতেছে যখন ইচ্ছে তখন, যাকে ইচ্ছা তাকে। অমুককে ট্যাগ করা যায়, তমুককে ট্যাগ করা যায়, তমুককে যাকে আমি বিরাট এক কাজ করেছিলাম ঢাকা শহরের পরকীয়া প্রেমের উপরে। তো সেখানে আমি দেখেছি পরকীয়া প্রেমের যে সূত্রপাত হয় তার প্রায় 83% পরকীয়া প্রেমের সূত্রপাত হয় অনলাইন। কেন? একটা টার্গেটেড লোককে সে আইডেন্টিফাই করে, রিচ করে। যখন অনলাইন মেকানিজম ছিল না তখন রিচ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। মনে মনে হয়তো ভাবতো, রাস্তায় হয়তো দেখতো, কিন্তু দেখার পরে আর তাকে আইডেন্টিফাই করতে পারতো না। কিন্তু এখন অনলাইনে আইডেন্টিফাই করে ফেলে, আইডেন্টিফাই করে টু দি পয়েন্ট নীরবতার মুহূর্তে কমিউনিকেট করতে পারে। তখন কাউন্টার অ্যাটাক হয়, কাউন্টার কথা হয়, আস্তে আস্তে ইন্টিমেসি বিল্ড আপ করে। ফলে এখানে মনে হয় এই যে অবক্ষয়ের জায়গাটা যদি ঠিক করা না যায়, আর অ্যাটেনশন সিকিং জায়গা থেকে, ও আরেকটা কথা এখানে বলা ইম্পর্টেন্ট, আপনি দেখবেন সারা দুনিয়াতে যখন কাউন্টার টেরোরিজম এবং টেরোরিস্টদের অ্যাটিচিউডটা ছিল, তাহলে তখন আপনি দেখবেন সারা পৃথিবীতে বেশ কিছু অ্যাটাক হতো। হঠাৎ করে মসজিদের ভিতরে অ্যাটাক, হঠাৎ করে দেখবেন স্কুলে বিরাট বড় অ্যাটাক, হঠাৎ করে দেখবেন যে আপনি জনসম্মুখে বিরাট বড় অ্যাটাক। সে ধরা খেয়েছে, সে নিজেও হয়তো কোনো কোনো জায়গায় আত্মহত্যা করে ফেলেছে। এগুলোর সাইকোলজিক্যাল স্টাডি হয়েছে। সাইকোলজিক্যাল স্টাডি হয়ে কেউ কেউ বলেছেন যে এটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাটেনশন সিকিং, এটাও একটা কারণ। ফলে আমি মনে করি অবক্ষয় তো আছেই, তার পাশে অ্যাটেনশন সিকিং ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিজন। যে বিষয়টাতে ফিরতে চাই, ট্যাগিংয়ের যে রাজনীতি, শিশির মনিরকেও বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন শিশির মনিরকে অ্যাডভোকেট হিসেবে দিয়েছে, সে তো জামাতের লোক বা জামাতের আইনজীবী। এই ট্যাগিং থেকে আমরা কি বের হতে পারবো না, বা এই ট্যাগিংটা কি সত্যিকার অর্থে 36 জুলাইয়ের পরে থাকা উচিত কিনা? আমি শুনেছি যিনি বলেছেন, আমার কাছে মনে হচ্ছে তার এই মন্তব্যটা খুবই শিশুসুলভ, এবং আমার বয়সের তুলনায় তার বয়স অলমোস্ট হাফের কাছাকাছি। আমরা যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এ তো 1998-এ, আর আজকে যিনি এই কথা বলছেন তার তুলনায় আসলে আমি তাকে কোনোভাবেই নেগেটিভলি নিতে চাই না। আমি মনে করি এটা স্লিপিং মিস্টেক। আমাদের দেশের মানুষেরা যখন বক্তৃতায় ওঠে তখন কে যে কি বলবে অনেক সময় খেই হারিয়ে ফেলে। তো আমি মনে করি আমাদের দেশের নেতৃত্বের মধ্যেও, সকল দলের নেতৃত্বের মধ্যে এরকম ফোবিয়া আছে, যখনই মাইক পায়, সামনে কিছু লোক পায়, দুনিয়ার সব কিছু উদ্ধার করে ছাড়ে। কিন্তু একান্তে কথা বললে দেখা যায় আসলে ওটা ওই পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে কিছু না। ফলে তাকে আমি ছোট ভাই হিসেবে সম্বোধন করে কালকে আনসার দিয়েছি। এখন আমি তাই বলবো, আমি মনে করি যে এই কাজটি একেবারে ইন্টেনশনালি সে করেনি। বক্তৃতার একেবারে স্পিড আপের মুহূর্তে এটা হয়তো মুখ ফুসকে বের হয়ে আসছে। আর আইনজীবীর পেশা তো আইন পেশাই। পৃথিবীর বড় বড় আইনজীবীরা সকলেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ভারতীয় উপমহাদেশে যারা আইন পেশায় বিখ্যাত লোক ছিলেন, সকলেই আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের দেশের বড় বড় আইনজীবীরা, আমাদের দেশের উভয় পার্টিতে এবং 3-4টা পার্টিতে, বড় বড় পার্টি, সব পার্টিতেই বড় বড় আইনজীবীরা যুক্ত আছেন। তার মানে এটা নয়, আইন পেশা তো ইফিসিয়েন্সি বেসিস। এটা কার ইফিসিয়েন্সি কতটুকু সেটার উপর নির্ভর করবে। কে কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী এটার উপর নির্ভর করবে না। একটা আছে ব্যক্তিগত চয়েস, টু ডু পলিটিক্স, নট টু ডু পলিটিক্স। আরটা হলো ইফিসিয়েন্টলি সলভ দ্য লিগ্যাল প্রবলেম। তো ইফিসিয়েন্টলি কেউ যদি লিগ্যাল প্রবলেম সলভ করতে পারে, নো ম্যাটার হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু। একেবারে নিউট্রাল লোকেরাই যে সব ইস্যু প্রবলেম সলভ করতে পারবে তা তো না। আমাদের দেশে ক্রিটিক্যাল আইনি জটিলতা যারা সলিউশন করেছেন লাস্ট 54 ইয়ার্সে, মেনি অফ দ্যাম ওয়ার ইনভলভড with political parties, but they were good lawyers at the same time. There is no harm. ডাকসু নিয়ে যে রিটটি ছিল সেটা তো একজন প্রার্থীর প্রার্থিতা নিয়ে ছিল, কিন্তু
রিটের কোন পয়েন্টে, যেটা সোমবারে হলো, আমি সোমবারটা নিয়ে কথা বলতে চাই, সোমবার আদালতে কি উপস্থাপনা করলেন বা রিট পক্ষের আইনজীবীরা কি উপস্থাপনা করলো যে ডাকসু স্থগিত হয়ে গেল? রিট পক্ষের আইনজীবীরা নিজেরাও আসলে ডাকসু স্থগিত চায়নি। তারা চেয়েছিল একজন প্রার্থিতাকে চ্যালেঞ্জ করেছে। তো একজন প্রার্থিতাকে চ্যালেঞ্জ করেছে, যখন হাইকোর্ট ডিভিশন রুল দিল তখন ওই প্রার্থীকে জবাব দিতে হবে। তখন হাইকোর্ট ডিভিশন কনসিকুয়েন্সিয়াল রিলিফ বলে ইংরেজিতে এটাকে, তা বলল যে যদি সে জবাব দিতে দিতে ইলেকশনের টাইম চলে যায় তাহলে তো ইন দ্য মিন টাইম ডাকসু ইলেকশন হওয়ার আগেই কিংবা পরে চলে যাবে, 9 তারিখে তো নির্বাচন, তাহলে উনি এই বিবেচনায় তিনি নির্বাচনকেও স্থগিত করলেন এবং কারণ দর্শালেন এবং একটা রিপোর্ট দিতে বললেন। এই প্রেক্ষাপটে এটা হয়েছে। কিন্তু আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত না। একটা এত ঢামাডুল পিটিয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে, সকল দল মতের লোকেরা অংশগ্রহণ করছে, সেখানে ইলেকশন 9 তারিখে, 26 তারিখে বাছাই কমপ্লিট হয়ে গেছে, 23 তারিখে প্রাথমিক বাছাই হয়েছে, কেউ কমপ্লেন দায়ের করে নাই, এখন 26 তারিখের আরও 5 দিন পরে এসে হাইকোর্টে রিট পিটিশন করে ইলেকশনের ঢামাডোলটাকে ডিস্টার্ব করাটা আমি মনে করি দিস ইজ ভেরি ব্যাড অ্যাটিটিউড দ্যাট উইল ক্রিয়েট হিন্ড্রেন্স ইন দি এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেটিক প্রসেস ইন দি ইউনিভার্সিটি প্রেমিসেস। এবং আমার বিবেচনায় দ্যাট ওয়াজ নট দি রাইট ডিসিশন। এই জন্যই চেম্বার জাজ স্টে করে দিয়েছেন। শিশির মনির, একটু আপনার বেশ কিছু আলোচিত মামলা আছে, একটু মামলায় ফিরতে চাই, মামলা নিয়ে কথাও বলতে চাই। দর্শকদের বা পুরো বাংলাদেশের মানুষেরই অনেকগুলো মামলা নিয়ে আগ্রহ আছে। আমি সবচাইতে আলোচিত মামলা হিসেবে আমরা সাংবাদিকরা যেটা মনে করি সাগর রুনি হত্যা মামলা, যে মামলা অনেকবার পিছিয়েছে এবং আপনি বলেছেন যে কিছু ইঙ্গিত আছে অতীতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে। কি পেয়েছেন আপনি বাধাগ্রস্তের জায়গাটাতে? প্রথম বাধাগ্রস্ত করা হয়েছিল এই মামলাটাকে তদন্তের জন্য র্যাবের কাছে ট্রান্সফার করা হয়েছিল। র্যাব ওয়াজ নট কনস্টিটিউটেড ফর ইনভেস্টিগেশন। দ্য র্যাব ইটসেলফ ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন মেকানিজম ফোর্স। র্যাব কখনো ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে ইফিশিয়েন্টলি ডিল করার ক্ষেত্রে রিকগনাইজড কোনো বডির নাম না। বাংলাদেশে আছে দুটো বডি, একটা হলো সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, আরেকটা আছে হলো পুলিশের মধ্যে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এরাই স্পেসিফিক্যালি ডিজাইন অ্যান্ড ডেজিগনেটেড ফর কন্ডাক্টিং কমপ্লেক্স ইনভেস্টিগেশন। র্যাবের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল তখন একটা রিট পিটিশনের মাধ্যমে। রিট পিটিশনটা হয়েছিল তখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে জজ সাহেব সে আদেশ দিয়েছিলেন, তিনি এখন কারাগারে আছেন। ফলে আমি মনে করি ওই যে প্রাথমিকভাবে এটাকে ডাইভার্ট করা হলো, তখন এভিডেন্সগুলো লাইভ ছিল, তখন আইডেন্টিফাই করা ছিল ইজিয়ার, আলামত জোগাড় করা ছিল মোর পসিবল, আলামত তখন লাইভ ছিল, কোন দরজা দিয়ে বের হয়েছে, কোন জানালা কাটা ছিল, ডিএনএ আছে কিনা, ডিএনএ ছাপ কোথায় পাওয়া যায়, কি করে দুজন মানুষকে ওখানে দেখা গিয়েছিল, তাদেরকে কি করে আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসগুলো তখন ছিল খুব ইজিয়ার। কিন্তু আজ 12-13 বছর পর ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট ফর ইনভেস্টিগেটিং এজেন্সিজ টু ফাইন্ড আউট এক্সাক্ট এভিডেন্সেস। বাট হাউএভার এই সরকার আসার পরে যে টাস্ক ফোর্স গঠিত হয়েছে, দে আর ভেরি very important at the same time efficient officers taken from different forces, যেখানে সিআইডির লোক আছে, যেখানে পিবিআইয়ের লোক আছে, যেখানে আদার এজেন্সিজের লোক আছে। তারা চেষ্টা করছে, দুইজন মানুষকে আইডেন্টিফাই করেছে ইনভেস্টিগেশনের সাথে, আমি তাদের নাম বলছি না, সেই করে তারা ডিএনএ টেস্ট করে স্যাম্পলিং মেলানোর চেষ্টা করছে। একটা ডিফিকাল্টি এখানে আছে, যেহেতু 12-13 বছর পার হয়ে গেছে, আলামতগুলোর সঙ্গে প্রপারলি রিলেট করা যায় না। সো দিস ইজ এ ডিফিকাল্ট পার্ট। বাট হাউএভার দুটো সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে এখানে স্ক্রিনিং করা হচ্ছে। যদি এখানে কিছু এসে যায় তাহলে দ্যাট উইল বি রিয়েলি গুড ওয়ার্ক, ডিটারমিনিং ওয়ার্ক, এক্সক্লুসিভ ওয়ার্ক। কিন্তু আপনারা কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই নতুন তদন্ত করতে গিয়ে পেয়েছেন যেটা খুবই চমকপ্রদ? ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লোর এট দিস স্টেজ। শিশির মনির, আরেকটা বিষয়ে যেতে চাই। আপনি আরেকটি মামলা লড়েছেন, যে মামলাটিতে একজন জাপানি ভদ্রমহিলা, তার হাজব্যান্ড এবং তাদের বাচ্চাদের নিয়ে আইনজীবী, তো ধরেন আমরা এটা বলি যে আইন ব্যবসা, সে যে ক্লায়েন্ট হিসাবে যার মামলা সে লড়ে তার হয়েই কথা বলে। কিন্তু এই যে পারিবারিক মামলাগুলো লড়তে গিয়ে সেখানে তো অনেক ধরনের মানবিকতার জায়গা থাকে, অনেক সম্পর্কের বিষয় থাকে। আপনারা কি কোনো টানাপোড়েনে পড়েন কিনা? পেশার চাইতে মানবিকতা অনেক সময় বড় হয়ে দাঁড়ায় কিনা? মাঝে মাঝে দাঁড়ায়। আমরা তো পারিবারিক বিষয়গুলো কিন্তু আমরা শেষ পর্যন্ত নিষ্পত্তি করার চেষ্টা করি, বসে শেয়ার করে, কিছু ছেড়ে কিছু নিয়ে,
কিছু দিয়ে কিছু নিয়ে। শেষ পর্যন্ত এটা যদি পারা যায় এটাই হবে বেস্ট সলিউশন। কিন্তু কিছু প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস থাকে যেখানে শেষ পর্যন্ত জোড়া লাগে না, আদালতকেই হস্তক্ষেপ করতে হয়। যেহেতু পারিবারিক ম্যাটার, পরিবারও সবসময় আমাদের দেশের আইনও উৎসাহিত করে ডিসপিউট রেজলিউশন বলে এটাকে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, আউট অফ কোর্ট সেটেলমেন্ট, উইদাউট কোর্ট অর্ডার। এই মামলায় আমরা অনেক চেষ্টা করেছিলাম, অনেকবার, অনেক সময় বসে কথা বলে, কিন্তু তাদের সম্পর্কের লেভেল ওয়াজ সাচ বিটার যেটা ইম্পসিবল ছিল টু কাম ইনটু এ কমন কনক্লুশন। কিন্তু ডেফিনেটলি এই ধরনের ডিকটমি কাজ করে, এই ধরনের ইনডিসিশন কাজ করে, এই ধরনের ইমোশনাল অনেকটা বলবো ব্ল্যাকমেইলিং কাজ করে, এবং ইমোশনাল ইনফ্লুয়েন্স কাজ করে, সামটাইমস ইমোশনাল ইন্টেলিজেন্সও কাজ করে। এবং সব কিছু মিলে আইনের বাইরে চেষ্টা করি আমরা হাউ টু সলভ ইট আউট অফ দ্য কোর্ট, বাট দের আর সাম ইস্যুস যেগুলো শেষ পর্যন্ত পারা যায় না। এই মামলা চালাতে গিয়ে আপনি কি কখনো ইমোশনাল হয়েছেন কোনো টপিকের উপরে, যে এটা যদি আরেকটু এরকম হতো তাহলে বোধহয় ভালোই হতো, বা আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি? আমি এখানে যেটা দেখার চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত, যে বাবা এবং মা যেহেতু মিলতে পারছেন না, হিউজ ডিফারেন্স, সেজন্য এখানে বাবা মার ইচ্ছার বাইরে গিয়ে শিশুদের ইন্টারেস্টটা দেখাই ছিল মূল পারপাস। কি করে তাদের লেখাপড়া, কি করে তাদের আপব্রিঙ্গিং, কি করে তাদের পরিবেশ, কি করে তিনজন মেয়ে একসাথে থাকতে পারে, কি করে এক বোন আরেক বোনকে সহযোগিতা করতে পারে, কি করে তাদের মধ্যে পড়াশোনার এনভায়রনমেন্টটা টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেতে পারে, এনভায়রনমেন্টটা কি করে তারা এনশিওর করতে পারে, দ্যাট ওয়াজ মাই প্রাইমারি টার্গেট। যদিও অনেকে এই ব্যাপারে আমাকে অনেক ফিডব্যাক দিয়েছেন, কেউ ভালো দিয়েছেন, কেউ খারাপ দিয়েছেন, কিন্তু এগুলো বলে শেষ করা যাবে না, কারণ বাইরে থেকে এগুলো বোঝা যায় না। ভিতরের এই কেমিস্ট্রিটা বাইরে থেকে যে বা যারা কমেন্ট করেন, মন্তব্য করেন, তারা জানেন না। এই জন্য আমি দর্শককেও দোষী না, এই জন্য টোটাল ইনফরমেশন তো তাদের কাছে নাই। সো এখানে ইম্পর্টেন্ট ইস্যুটা থাকে এই বাচ্চাগুলোর যে ব্রিলিয়েন্স, আনপ্যারালাল, আনপ্রেডিক্টেবল, এবং তাদের এই ব্রিলিয়েন্সটা যে নষ্ট হয়েছে, শৈশবের গুরুত্বপূর্ণ সময় যে বাবা মার টানাপোড়নের কাছে গিয়েছে, দ্যাট ওয়াজ দি গ্রেট লস। ডেসপাইট হ্যাভিং বাবা মার টানাটানি, এর বাইরেও ওই শিশুদের ওয়েলফেয়ারটা দেখাই ছিল আমার মূল পারপাস। কতটুকু করতে পেরেছি আর কতটুকু শেষ পর্যন্ত হয়েছে, সেই বিচারের ভার তাদের উপরেই থাকবে। আবরার ফাহাদ হত্যা মামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু মজার বিষয় হয়েছে যে আবরার ফাহাদ হত্যা মামলায় আপনি আসামি পক্ষের আইনজীবী হয়েছেন, এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। সেই সমালোচনার প্রেক্ষিতে আপনি আবার সেই মামলা থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। কিন্তু কেন এমনটি হলো, যেখানে আপনার পছন্দের লোকজনের আপনাকে সমালোচনা করতে হলো? করতেই পারে, দেখেন আইন পেশাটা আলোচনা সমালোচনার উপর নির্ভরশীল না। আইন পেশাটা কেন আমরা আইনজীবী, টু লুক ইন টু দ্য ম্যাটার অবজেক্টিভলি। এটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। বিচার কি? বিচার মেনে নাও, যদি তোমার পক্ষে যায়, ইভেন তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়, তারপরেও বিচারকে মেনে নাও। ন্যায় বিচার কিন্তু এরকমই, খালি চোখে আপনি ন্যায় বিচার দেখতে পারবেন না। এই ন্যায় বিচার করার সিস্টেম কি? ন্যায় বিচার করার সিস্টেম হলো এভিডেন্সেস, ডকুমেন্টস। মানুষ তো আল্লাহ নয়, ঈশ্বর নয়, খোদা নয়, সে তো তার থার্ড অ্যাঙ্গেলিং আই দিয়ে বিচার করতে পারবে না। তার সামনে সাবত দরকার। সাবতের বাইরে গিয়ে তো বিচার করা পসিবল না। আমি যে কয়জনের পক্ষে এখানে ওকালতনামা দায়ের করেছিলাম, হাইকোর্টে আর্গুমেন্টও করেছি আমি একদিন, আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ সাজা এদেরকে দেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে, যে ধরনের এভিডেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ নট প্রপার। ইমোশনাল বিচার হয় আমাদের দেশে, মিডিয়া ট্রায়ালের কারণে হয়, বেশ কিছু ক্ষেত্রে হয়েছে। এটা নুসরাতের ক্ষেত্রে হয়েছে, আমাদের দেশে ইকরাম হত্যার ক্ষেত্রে হয়েছে। আমি মনে করি আবরার হত্যার মামলার ক্ষেত্রেও কিছু ইমোশনাল বিচার হয়েছে। সবার ক্ষেত্রে বলছি না আমি, কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল বিচার হয়েছে। আমাদের দেশের নিম্ন আদালতের বিচারকদের এত বড় মিডিয়া বার্ডেন সামলানোর নার্ভাস সিস্টেম অনেকেরই থাকে না। যখন হিউজ প্রেশার আমরা দেওয়া শুরু করি, তখন এভরিডেজ বিজনেস বিকাম এ ভেরি বার্ডেনসাম বিজনেস ফর এ জাজ লাইক এন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অর এ ডিস্ট্রিক্ট জাজ অর এ সেশন জাজ। ডিফিকাল্ট ফর এই যে মিডিয়া ট্রায়াল, কিন্তু সারা পৃথিবীতে এই মিডিয়া ট্রায়ালের উপর অনেক বই আছে। আপনি দেখা যাবে, আপনি দেখবেন নুসরাতের মামলা 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, 16 জনকে। এটা হাইকোর্টে শুনানি হচ্ছে। আই এম কোয়াইট শিওর এই 16 জনের ভিতরে 5-6 জন ছাড়া বাকি সবাই খালাস পেয়ে যাবে। তাহলে এই যে 16 জনকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, 6 বছর মৃত্যুর সেলে থাকলো, কি পেলেন? হোয়াট ইউ গট দেয়ার। এবং আবরার ফাহাদ হত্যা মামলায় আই এম কোয়াইট শিওর ইফ অবজেক্টিভলি দ্য বিচার ওয়াজ ডান, তাহলে সেখানে দেখবেন এভিডেন্সের অভাবে
অনেকের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটতে পারত। ফলে আমরা আইনজীবী হিসেবে একটা মামলা যখন পরিচালনা করব, তখন আপনি বাইরে থেকে অনেক কথাই বলতে পারেন, আরেকজন বাইরে থেকে অনেক কথাই বলতে পারে। সো ইট ইজ মাই প্রফেশনাল ডিউটি টু লুক ইন টু দ্য ম্যাটার অবজেক্টিভলি, হু ডিড what was his responsibility, to what level he was responsible, the degree of responsibility, the quantum of sentence to be determined. যেখানে ডিগ্রি অফ রেসপন্সিবিলিটিটা আমি ফিক্স আপ করতে পারছি না, সেখানে একজন মানুষকে আমি মৃত্যুদণ্ড কিভাবে দিব? মৃত্যু থেকে কি লাইফ দিব, নাকি 10 বছর দিব, নাকি 5 বছর দিব, নাকি খালাস দিব? এটাই তো সাবজেক্ট ম্যাটার অফ ডিসকাশন। এবং বাংলাদেশের আইনের যে এক্সেপশনস আছে, আইনজীবীর কাছে কেন যাবে মানুষ? To look into the matter professionally, to come up with a proper solution within the periphery of law. Until and unless a lawyer can give a proper solution within the boundary of law. Boundary of law তে যেটা আছে, অতীতে এই বিচারগুলো কিভাবে সম্পন্ন হয়েছে, বাংলাদেশের সলিউশন না পেলে ভারতীয় সাবকন্টিনেন্টে যেতে হবে, সেখানে সলিউশন না পেলে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় যেতে হয়। তখন আমরা নজিরগুলোকে বিশ্লেষণ করতে হয়। এই ওয়ার্কটা বার্ডেনসাম, হাইলি সেন্সিটিভ ওয়ার্ক এটা। অ্যাট দ্য সেম টাইম এটাকে আমরা যখন টিজের জায়গায় নিয়ে যাব, অবস্ট্রাকশনের জায়গায় নিয়ে যাব, তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে। এমন তো হতে পারে আপনি যাকে সাজা দিতে চান আপনার মতো করে, কোর্ট আপনার মতো নাও দিতে পারেন। তারপরে আপনি যদি ফিউরিয়াস হয়ে যান, তাহলে তার ন্যায় বিচার কারো পক্ষে করা পসিবল না। আপনাকে ফিউরিয়াস হলেও আপনি কোথায় যাবেন? উচ্চ আদালতে যাবেন। সেখানে ফিউরিয়াস হলে কই যাবেন? তার উপরের আদালতে যাবেন। তা না করে যদি আপনি অবস্ট্রাকশন ক্রিয়েট করেন, যে মৃত্যুর ছেলে আছে তার কি ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা নাই? অবশ্যই নিশ্চয়ই আছে। আবার যে মৃত্যুবরণ করেছে তার কি ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা নাই? অবশ্যই আছে। যে ভিকটিম, তার জন্য ন্যায় বিচার কি? সে একটা ইমপ্রপার লোককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটা কি তার প্রতি ন্যায় বিচার হবে টু দি ভিকটিম? একদমই না। তাহলে প্রপার লোকটাকে দিতে হবে মৃত্যুদণ্ড তার ডেথের কারণে। নিশ্চয়ই ভিকটিম এটা চায় না যে তার মৃত্যু হয়েছে, এই জন্য যাকে ইচ্ছা তাকে ধরে আপনি ডেথ পেনাল্টি দিয়ে দেবেন। সো দিস ইজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। এইটাই আমি বলেছিলাম যে এই জন্য মাঝে মাঝে আমি এই কথা বলার চেষ্টা করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক কিনা। একদমই তাই। আপনি যেহেতু নিম্ন আদালতের উদাহরণ টানলেন, গত মঙ্গলবারে সংবিধানের 116 অনুচ্ছেদ ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে আপনি যে রিট করেছিলেন, সেই রিটের ঐতিহাসিক রায় হয়েছে। কতটুকু কার্যকর হবে এটা নিশ্চয়ই আমরা সামনেই দেখতে পাবো। এই রায় নিয়ে আপনি খুশি কিনা, এটা একটা বিষয়। আর কোন কোন পয়েন্টে আপনার চাওয়াগুলো ছিল, রিটের পয়েন্টগুলো কি ছিল, এটা যদি একটু দর্শকদের জন্য উন্মোচন করেন। আমি খুব খুশি। আমি মিষ্টি খাবো এই খুশির কারণে। মিষ্টি আমি এত বেশি খাইতে চাই না, এটা ডায়াবেটিক প্রবণ হয়ে যাবে, কিন্তু খাবো, ইচ্ছা করেই খাবো। দিস ইজ দ্য হিস্ট্রি ইন বাংলাদেশ। ইট নেভার হ্যাভ হ্যাপেন্ড ইন দিস সাবকন্টিনেন্ট এট অল। অ্যান্ড এটা যে বাংলাদেশে হবে, এটা I could not believe it, but it was being taken positively and accordingly judgment has been delivered. So important issue is বাংলাদেশের নিম্ন আদালতের বিচারকরা সবচাইতে বেশি অপ্রেশনের শিকার। যে যখন ক্ষমতায় আসে তাদেরকে কানে ধরে ডানে বামে উত্তরে দক্ষিণে বান্দরবনে সুন্দরবনে ঈশানে নগ্নিনে ঘোরায়। কাকে বেল দিবে, কাকে বেল দিবে না, রাতে কাকে কোর্ট বসাবে, কাকে সাজা দিবে, কাকে ইলেকশন উপযুক্ত করবে, কাকে অনুপযুক্ত করবে, এই যে ইনস্ট্রাকশন কামস থ্রু ল মিনিস্ট্রি। So by this writ petition, what happened? By this writ petition, the law minister lost his control over the subordinate judiciary. Now, the Supreme Court alone is capable to control the subordinate judges. আরেকটা জিনিস দেখেছি, অত্যন্ত ব্রিলিয়েন্ট জাজদেরকে নিম্নে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে তারা যেহেতু স্বাধীনভাবে ওয়ার্ক করতে না পারার কারণে তারা মেন্টালি অনেকে সাপ্রেস হয়ে যায়। তাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে এটা তারা অ্যাপ্লাই করতে পারে না। কেন অ্যাপ্লাই করতে পারে না? বিকজ অফ আনওয়ান্টেড হিউজ মাউন্টিং প্রেশার। ফলে যখন যে বাতাস যেদিকে ঘুরে তাদেরকে বাতাস অনুযায়ী বিচার করতে হয়, ন্যায় বিচারের ধারণা বিঘ্নিত হয়, জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থাহীনতায় ভোগে। এই জায়গাগুলো যদি কনফিডেন্সটা বিল্ড আপ হয়, আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হোক, হয়েছে। আমি চেয়েছিলাম বিচারকদের যে শৃঙ্খলা বিধি আছে এটা স্ক্র্যাচ হয়ে যাক, এটাকে বাতিল করে দেওয়া হোক, বাতিল হয়েছে। আমি চেয়েছিলাম সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠিত হোক, এটিও গঠনের জন্য 90 দিনের মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঘটনাটা আমাদের দেশের ইতিহাসে একটা গ্লোরিয়াস চ্যাপ্টার ওপেন করছে। একই টাইমে বিচার বিভাগকে রাজনৈতিক করায়ত্ত থেকে মুক্তির দ্বার উন্মোচন করে দিচ্ছে। আর থার্ড হলো বিচারকরা তাদের ডিগনিটি অ্যান্ড প্রেস্টিজ ফেরত পাবে। এই জন্য আই এম হ্যাপি টুডে।
এর ফলে কি আপনি মনে করছেন যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের যে মুক্তির জায়গা সেটা সুনিশ্চিত হবে? আর একটা হচ্ছে নিম্ন আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া হয়, আগামী রাজনৈতিক যে সরকার আসবে তারা কি আপনার এই রায় আবার থাকবে, নাকি এটা আবার অন্য কোনো নতুন রিট হয়ে ঘুরে যেতে? নিম্ন আদালতের বিচার নিয়োগের প্রক্রিয়া সকল রাজনৈতিক আমলে ইজ ভেরি স্বচ্ছ। এখানে কোনো রাজনৈতিক দল থাকলেও ইন্টারফেয়ার করতে পারে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে, when they started working and disposing of the cases, then যখন পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়, ওই পলিটিক্যাল পার্টি যখন তার অপছন্দের মানুষদেরকে ক্যাচ করতে চায়, হোল্ড করতে চায়, শাস্তা করতে চায়, তখন আইন মন্ত্রণালয়ের অধীনে তাদেরকে মেসেজ পাঠায়। এই মেসেজ যদি না মানে তাহলে বদলি করে, পদোন্নতিতে প্রবলেম করে, বান্দরবন সুন্দরবনে পাঠায়, ফিট লিস্টে তোলে না, এবং একইভাবে ডিসিপ্লিনারি প্রসিডিং তারা ইনিশিয়েট করতে পারে। এই রাস্তাগুলি বন্ধ হলে আইন মন্ত্রণালয়কে তোয়াক্কা করার আর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে তাদের কি করণীয়? তাদের ডিসিপ্লিনারি রুলস আছে, বিচারকদের আচরণবিধি আছে, তারা আচরণবিধি মেনে চলবে। আচরণবিধিতে যদি তারা কোনো প্রবলেম করে, না মানে, ঘুষ খায়, নানান ধরনের অ্যাপ্রোচ করে, স্বজনপ্রীতি করে, তাহলে অ্যাকর্ডিংলি তারাও ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়বে। কিন্তু আইন মন্ত্রণালয় কর্তৃক না, এটা হবে সুপ্রিম কোর্ট কর্তৃক। আইনজীবীরা রাজনীতি করলে আইনজীবী থেকেই পরবর্তীতে যখন সিনিয়র হয় বিচারকের নিয়োগ হয়, আইনজীবী অ্যাটর্নি জেনারেল হয়, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করে, সত্যিকার অর্থে রাষ্ট্রের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো ব্যত্যয় তৈরি করে কিনা? দেখুন, আইন পেশা আর রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। কারণ যে সমস্ত বিষয় নিয়ে রাজনীতি হয়, এগুলোই আইনের মূল কেন্দ্রবিন্দু। রাজনীতি হয় সংবিধান নিয়ে, রাজনীতি হয় রাষ্ট্রের 3টে অর্গান নিয়ে, রাজনীতি হয় হলো পলিটিক্যাল পার্টি ক্ষমতার উত্থান পতন নিয়ে। এগুলোই আইন পেশার প্রাথমিক লেখাপড়া। এবং আইনটা যখন ইমপ্লিমেন্ট করে, যে ডিসপিউটগুলো আসে, কনস্টিটিউশনাল ডিসপিউট আসে, ইলেকশন ডিসপিউট আসে, এগুলো রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে আমাদের দেশে, সবগুলোই কোর্টে পরবর্তীতে সেটেল হয়েছে। এগুলো রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই কথা বলা সঠিক হবে না যে একজন আইনজীবীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে না, থাকবে। কিন্তু তিনি গ্রেট লয়ার হবেন, তিনি গ্রেটেস্ট লয়ার হবেন যখন তিনি আইনের বিষয় ডিল করার ক্ষেত্রে তার রাজনৈতিক বিশ্বাসকে পাশে ডানে রেখে কাজ করতে পারবেন। যদি তা তিনি করতে পারেন, তাহলে দ্যাট উড বি দ্য রিয়েল এক্সাম্পল অফ এ লয়ার। আরেকটা ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল যিনি হন, আমরা এবার বলেছি সরকারকে, সরকার উদ্যোগ নিয়েছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস। সরকার পরিবর্তন তো অ্যাটর্নি জেনারেল পরিবর্তন, সরকার পরিবর্তন তো ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেউ নাই, আর পিপি জিপি সব পরিবর্তন। আমরা বলেছি এটা একটা পার্মানেন্ট অ্যাটর্নি সার্ভিস হতে হবে। সরকার পরিবর্তনের সঙ্গে অ্যাটর্নি জেনারেল কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল পরিবর্তনের কোনো সম্পর্ক থাকতে পারবে না। তার যখন টেনিউর শেষ হবে, তার যখন মেয়াদ শেষ হবে, পরীক্ষা দিয়ে তাকে এখানে ঢুকতে হবে, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সে যাবে, তার মেয়াদ শেষ, আইদার সে রিজাইন করবে অথবা তাকে রিনিউ করবে। এর মাঝখানে গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল, সকালবেলা উঠে দেখলেন কারোই চাকরি নাই, সকলেই হায়ার, সকলেই ফায়ার। তা দিয়ে তো আইনের শাসন প্রতিষ্ঠা করা ইজ ভেরি ডিফিকাল্ট। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ঠিক হয়েছে উচ্চ আদালতে, এখন একটা কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়। নিম্ন আদালত বিচার বিভাগ যদি এখন প্রকৃত অর্থে স্বাধীনতা ভোগ করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি যদি ফিট করা যায়, আর ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস যদি ফিট করা যায়, আই ক্যান টেল ইউ, মাই ডিয়ার ব্রাদার, I can tell you that would be a real golden period of Bangladesh. It is on the way to be done. অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আমাদেরও এই বিষয়টাতে একমত থাকবে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের মুক্তি মিলবে এবং ন্যায় বিচারের পথ সুগম হবে। আর একটা বিষয়ে যেতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো ছিল বিগত সরকারের আমলে, লাস্ট যেটা হলো যে এটিএম আজহার উনি ওনার রিভিউতে মুক্তি পেলেন এবং এই মামলার সাথে আপনি সংযুক্ত ছিলেন। 36 জুলাইয়ের পর এমন কি হলো যে প্রায় মামলাগুলোতেই যারা একসময় সাজাপ্রাপ্ত হয়েছিল তারা একদম পুরোপুরি খালাস পেয়ে গেল? পট পরিবর্তন হলো, হয়ে কি হলো? চোখ খুলল, চোখ খুলে কি হলো? স্বাধীনভাবে দেখার সুযোগ তৈরি হলো। সেই দিক থেকে কি পাওয়া গেল? সেই দিক থেকে পাওয়া গেল যে বিগত 150 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসকে ওভারটার্ন করে ওই রায়গুলো দেখা হয়েছে। এস্টাবলিশ প্রিন্সিপাল অফ ফৌজদারি জুরিসপ্রুডেন্সের এস্টাবলিশ প্রিন্সিপালকে উল্টো করে দেওয়া হয়েছে সাজা দেওয়ার জন্য। এটি যখন আমাদের সুপ্রিম কোর্ট ভিতরে ঢুকলেন, চোখ ওপেন করে ঢুকলেন, ইন্ডিপেন্ডেন্টলি দেখলেন, বায়াস না হয়ে দেখলেন, তখন দেখা গেল তাহলে বিচার ব্যবস্থাকে চেঞ্জ করা হলো কেন? কেন কন্ট্রাডিকশন নিতে দেওয়া হলো না? কেন একজন সাক্ষীর সঙ্গে আয়োর কাছে যা বলেছে
আর আদালতে এসে যা বলেছে দুটোর মধ্যে যে পার্থক্য হবে, এই পার্থক্যটার বেনিফিট কেন আসামি পাবে না, এই প্রশ্নের যখন উত্তর খুঁজতে যাওয়া হলো তখন দেখা গেল যে ওই জুরিসপ্রুডেন্সগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের এই বর্তমান আপিল বিভাগ এসে এই জুরিসপ্রুডেন্স রিওপেন করেছেন। এটার নামে রিভিউ। যে ফোকাস পয়েন্ট দিয়ে, যে চোখ দিয়ে আগে দেখা হয়েছিল, সেই চোখটা ছিল বায়াস। সেই চোখ থেকে এসে যখন ইন্ডিপেন্ডেন্টলি দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে এভিডেন্স নাই। সাজা দেওয়া হয়েছে কিভাবে? তাহলে সাজা দেওয়া হয়েছে সারমাইজ এন্ড কনজেকচার বলে ইংরেজিতে, আন্দাজ এবং অনুমান। অমুককে সাজা দেওয়া হচ্ছে, এই জন্যই সাজা দেওয়া হচ্ছে যে অমুক অমুক এই দলের অমুক, কিন্তু তার অফেন্স কি, কি করেছেন, কাকে কি করেছেন, কি কোয়ালিটি সাক্ষী এসেছে, সেই সাক্ষী কি বলেছে, তাকে ক্রস এক্সামিনেশন করা গেল কিনা, ক্রস এক্সামিনেশন পরে সে টিকছে কিনা, তার মধ্যে কন্ট্রাডিকশন আছে কিনা, নাকি বলছেন আমাদের পূর্ববর্তী আপিল বিভাগ যে এই সমস্ত মাইনর কন্ট্রাডিকশন। কিন্তু আমাদের বর্তমান আপিল বিভাগে এসে দেখছেন এগুলো শুধু মাইনর কন্ট্রাডিকশনই না, এত ডিপ কন্ট্রাডিকশন। এগুলোকে যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে বিচারিক জুরিসপ্রুডেন্সে পরিবর্তন হয়ে যায়। বর্তমান সময়ে এসে এটি করা হলো এবং তার একটা সাক্ষ্য দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা। তার একটা বই আছে ব্রোকেন ড্রিম। এই ব্রোকেন ড্রিমে একটা চ্যাপ্টার আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল চ্যাপ্টার। কি করেছেন তিনি, হাউ হি মেট দি দেন প্রাইম মিনিস্টার সিক্রেটলি, এবং কিভাবে কনভিন্স করেছেন ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার ক্ষেত্রে, কাকে কাকে দিতে হবে, কাকে কাকে আনতে হবে, এই সব কিছু আমরা আদালতে যখন পড়ে শোনালাম তখন দেখা গেল দ্যাট ট্রায়াল ওয়াজ নাথিং বাট এ প্রোডাক্ট অফ ম্যালাফাইডি প্রসিকিউশন, অসৎ উদ্দেশ্য প্রণোদিত বিচার। এগুলো আদালতের রায় আসবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে পরে শর্ট অর্ডার প্রকাশিত হয়েছে। এখন যে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে সেই মামলাগুলো নিয়ে হচ্ছে, এমন কি হবে যে যদি ধরেন কখনো যদি আবার এই সরকারের পরিবর্তন হয়, আবার কোনো রাজনৈতিক দল ফিরে আসে, তখন আবার তারা কি বলবে যে তখনও কেউ উর্দি পরা চোখ দিয়ে দেখেছে এবং সেইভাবে বিচার করেছে, আগের বিচার ভুল ছিল? তা যদি এখন দেখে তাহলে বলবে, এখন যদি সেই সততার আশ্রয় নেয় তাহলে বলবে, আমরাই বলবো। এখন আমরা বলি বিচার করতে গিয়ে কোনো সততার আশ্রয় নেওয়া যাবে না, কনক্রিট এভিডেন্স জোগাড় করতে হবে। অনুমান ভিত্তিক কাউকে সাজা দেওয়া যাবে না। আপনি যতই পারসেপশন হোক না কেন অমুক অমুককে মেরেছে, এই পারসেপশনের ভিত্তিতে বিচারিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিচারিক সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে কনক্রিট এভিডেন্স হাজির করতে হবে। এই ট্রাইব্যুনালের সবচেয়ে বড় ক্রিটিসিজম সেটাই হবে যদি তারা এই বিচারিক প্রক্রিয়া মেনটেন করতে গিয়ে প্রপার এভিডেন্সেস হাজির করা ছাড়া আন্দাজ, অনুমান, গল্প, সাহিত্য, নাটক এবং পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে, তাহলে বিচার হবে না, একই ঘটনা ঘটবে। আর যদি অবজেক্টিভলি দেখেন, সত্যিকার অর্থে এভিডেন্স তারা প্রডিউস করতে পারেন, উইটনেসকে ক্রস এক্সামিন করেন, প্রকৃত এভিডেন্স তা আদালতের সামনে, ফোন কল বলছেন, ফোন কলটাকে টেস্ট করতে হবে, ফোন কলটাকে এক্সপার্ট উইটনেস দিতে হবে, ফোন কলটাকে এক্সিবিট করতে হবে, কার ভয়েস টেস্ট করে বলতে হবে আপনি ফোন কল দিয়েছেন, ফোন কল কোর্টের সামনে এনে হাজির করেছেন, এটাই তো সাফিসিয়েন্ট হবে না। যে কারো ভয়েস যে কেউ কেটে যে কোনোভাবে ব্যবহার করতে পারে। সো দ্য নিড অ্যান এক্সপার্ট এভিডেন্স। এক্সপার্ট এভিডেন্স যদি না থাকে তাহলে কে বলবে এই ভয়েসটা কার, অরিজিনাল কিনা, হি ইউজড ইট অর নট। এই জন্যই আমরা বলেছি সবসময় বিচারিক প্রক্রিয়ার মধ্যে যখন কাউকে ঢোকাবেন, ডু ইট অবজেক্টিভলি, উইদাউট বায়াস, উইদাউট উইদাউট ফেয়ার। যদি ফেয়ার এবং কোয়ারশনের বিচার হয় তাহলে রেজিম চেঞ্জ হবে, বিচারও চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, রায়ও চেঞ্জ হবে। আর যদি অবজেক্টিভ বিচার হয়, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু এনি কোর্ট টু চেঞ্জ দ্য ভার্ডিক্ট। আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে এবং যেখানে বিচার কার্যক্রম চলছে, আপনি জানেন যে জাস্ট কয়েকদিন আগেই সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন তিনি বেশ কিছু স্বীকারোক্তি দিয়েছেন, রাজসাক্ষী হয়েছেন। বাংলাদেশের আদালতে এরকম একটা বিচারে রাজসাক্ষী উনি কিভাবে হলেন, রাজসাক্ষীর আসলে কাজ কি এবং এখানে আপনার অবজারভেশন কি? আমি মনে করি এই যে প্রসিকিউশন টিম এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা 3 জন আসামির একজনকে রাজসাক্ষী করেছে, আসামির ইচ্ছাই হোক অথবা প্রসিকিউশনের ইচ্ছাই হোক, তারা করেছে। আমি মনে করি এটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে বড় ধরনের পুরস্কার দেওয়া উচিত। তারা যে আইনের এত সফিস্টিকেটেড কনসেপ্টকে ইমপ্লিমেন্টেশন করেছে ইন দি ট্রাইব্যুনাল প্রসেস, দে রিয়েলি ডিজার্ভ এ রিওয়ার্ড। আমি তাদেরকে ধন্যবাদ এবং পুরস্কার দেই। সেকেন্ড কথা হলো, এটা মানে কি? এটার মানে হলো যখন আপনি কোনো
মামলার বিচার করতে যাবেন, সেই বিচার করতে গিয়ে যখন ডিফিকাল্টি ফেস করবেন, তখন যে ব্যক্তি নাকি আসামি হওয়ার কথা ছিল, তিনি যদি এই কন্ডিশন দেন যে তার নলেজে যা কিছু জানা আছে তিনি সব ফুলেস্ট ডিসক্লোজার টু হিজ নলেজ সে করবে, তাহলে এর বিনিময়ে সে একটা প্রিভি পাবে। সে যতদিন বিচার না চলছে ততদিন জেলে থাকবে। বিচার হয়ে যাওয়ার পরে তাকে ওই মামলা থেকে মুক্তি দেওয়া হবে, এই শর্তে যে শেষ পর্যন্ত সে ফুলেস্ট এবং ট্রু ডিসক্লোজার করবে। যদি আদালতের কাছে মনে হয় যে তিনি ফুল ডিসক্লোজার করেন নাই, ফুল জিনিস প্রকাশ করেন নাই, কিছু করেছেন, কিছু লুকিয়ে রেখেছেন, তাহলে তিনি তার সুবিধাটুকু আর পাবেন না, তখন তিনি আবার আসামিতে পরিণত হবেন। পত্রিকায়, টেলিভিশনে দেখেছি তিনি যেহেতু ইনসাইডার ছিলেন, তিনি একজন পুলিশ হেড অফ দ্য পুলিশ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে থাকবেন, তিনি কোর কমিটির মিটিংয়ে থাকবেন, কার সঙ্গে কার কী কথা হয়েছে, কি অর্ডার দিয়েছে, স্নাইপার ব্যবহার করার অর্ডার কোথা থেকে আসলো, হেলিকপ্টার উড়ানোর অর্ডার কোথা থেকে আসলো, কে দিল, কখন দিল, এগুলো তারই জানা থাকার কথা। হি ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পারসন। সুতরাং তার মুখ থেকে যখন এই এভিডেন্সেসগুলো আসবে, দিস উইল বি কনক্রিট এভিডেন্স, রিলায়েবল এভিডেন্স, ক্রেডিবল এভিডেন্স, এবং এই জন্য আমি মনে করি প্রসিকিউশনের ডিসিশন ইজ ভেরি গুড এবং স্মার্ট। সাবেক পুলিশ প্রধান জাতির কাছে এই হত্যার জন্য ক্ষমাও চেয়েছেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার মধ্যে একটা তথ্য নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে তার আগে যিনি পুলিশের প্রধান ছিলেন জাবেদ পাটোয়ারি, তিনি নাকি তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে নির্বাচনের আগে ব্যালট বাক্স ভরে ফেলতে। একজন পুলিশের প্রধান যদি এইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত হন এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে আদেশ দিয়ে বা পরামর্শ দিয়ে এটা করতে পারেন, আগামী নির্বাচনে যে পুলিশ বাহিনী করেছে সেই পুলিশ বাহিনী তো এখনো রয়ে গেছে, তার হয়তো নেতারা পরিবর্তন হয়েছে বা যারা কমান্ড দিত তারা পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হয় আগামী নির্বাচনে এই পুলিশ বাহিনী এইরকম কোনো ভূমিকা রাখবে না? দেখুন, আমরা এতদিন শুধু শুনেছি যে ব্যালট ভর্তি হয়ে গেছে, আগের রাতে নির্বাচন হয়ে গেছে, সব বাক্স ভরে গেছে, ভোট কাস্ট হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু কে করেছে, কার পরামর্শে হয়েছে তা কিন্তু আমরা জানতে পারিনি। জানতে পারলাম যার নাম, তিনি খুবই সেন্সিটিভ একটা ইনফরমেশন ডাইভালজ করেছেন। এই জন্যই তো রাজসাক্ষী, যিনি ইনসাইডার, যিনি আসলে এটা জানেন, হু ইজ সাপোজ টু নো দ্য ফ্যাক্টস, হি ইজ ডিসক্লোজিং দ্য ফ্যাক্টস। এই জন্যই রাজসাক্ষীর প্রয়োজনীয়তাটা হয়। এবং এই ক্ষেত্রে যে তিনি এটা করেছেন আর এখন করবেন কিনা, আমার মনে হয় ওই প্রক্রিয়া থেকে এখনকার পুলিশ বাহিনীর যদি শিক্ষা না হয় তাহলে দ্যাট উড বি আনফর্চুনেট। আমি এখনকার পুলিশ বাহিনীতে যারা আছেন, বিশেষ করে আইজিপি সাহেবের সঙ্গে বিভিন্ন আইনি ডিসকাশনে নতুন আইন ফর্মুলেট করতে গিয়ে 2-4 জায়গায় আমার দেখা হয়েছে। আই ফাউন্ড হিম ভেরি জেন্টলম্যান, প্রফেশনাল ম্যান। আমার মনে হয় ওই এক্সাম্পল আর কেউ ফলো করতে চাইবেন না। ইন দ্য মিন টাইম পুলিশ বাহিনীকে কেন্দ্র করে বেশ কিছু সংস্কার কার্যক্রম পরিচালনা হচ্ছে। তার মধ্যে একটা হলো পুলিশ রিফর্ম কমিশন, এবং পুলিশ রিফর্ম কমিশনে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশন গঠিত হচ্ছে। অর্থাৎ পুলিশকে চাইলেই আপনি রাজনৈতিক কাজে ইনস্ট্রাকশন দিয়ে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করার খুব স্কোপ আর পাবেন না, যিনিই রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান থাকেন না কেন। ফলে পুলিশ বাহিনীর সামনে এখন অপশন তৈরি হয়েছে ইজ টু অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, এবং এটা বাংলাদেশের রিফর্ম প্রক্রিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিফর্ম প্রক্রিয়া, যেখানে সিকিউরিটি এজেন্সিগুলো যেন ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে, এই মেকানিজমটা ক্রিয়েট করে দেওয়া। যে সরকার আসে সেই তো বিরোধী দলকে লাঠিপিটা করে। তাহলে লাঠিপিটা করে কে? পুলিশ। ধরে কে? পুলিশ। অ্যারেস্ট করে কে? পুলিশ। পুলিশকে ইনস্ট্রাকশন দেয় কে? সরকার। সরকার ইনস্ট্রাকশন দেওয়ার মেকানিজম কোথায়? এক্সিকিউটিভ গভর্নমেন্ট। তাই আর পুলিশ হলো ল এনফোর্সমেন্ট এজেন্সি। এই জায়গার মধ্যেই যদি ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন থাকতো, লুক আফটার হইতো বাই দেম দেন দ্যাট অফ দ্য গভর্নমেন্ট ডাইরেক্টলি, তাহলে এই পাওয়ার অটোমেটিক্যালি কার্টেল হয়ে যেত। আমার ধারণা নতুন ব্যবস্থাপনা এটা আসতেছে, ইট ইজ ভেরি গুড। জনাব শিশির মনির, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মামলাটি, এবার সেটি নিয়ে কথা বলতে চাই। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা আপনারা রিভিউ করলেন, রিভিউর রায় হলো এবং সবগুলো রায় উল্টে গেল। যাদের সাজা হয়েছিল সবার সাজা মৌকুফ হয়ে গেল এবং ছাড়া পেয়ে গেলেন। তাহলে কি 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়নি, ঘটেনি? যদি ঘটেই থাকে তাহলে সব আসামি কি করে খালাস পেয়ে যায়? কি ছিল? আইনের ব্যত্যয় ছিল, নাকি আসল যারা এই ঘটনার ক্রীড়ানক তারা ধরা পড়েনি? কি বলবেন আপনি? ঘটেছে 21শে আগস্ট, মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা নিজেরাও হতবিহবল হয়ে গিয়েছিলাম। যারা ভিকটিম হয়েছে তাদের পরিবারই ভালো করে জানবে সেটা কি হয়েছে। স্প্লিন্টারের আঘাত অনেকের গায়ে এখনও জীবন্ত আছে। সুতরাং 21শে আগস্ট was always a condemnable act. Whoever did it, they should be punished appropriately. কিন্তু কোয়েশ্চেন হলো, পানিশমেন্ট যখন আপনি কাউকে দিতে চাইবেন, বিচারের কাঠগড়ায় যখন কাউকে করাতে চাইবেন, তখন আপনাকে একটা প্রপার ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা আপনাকে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে হবে। করে আপনি কাকে কাকে আসামি করবেন, কোন ঘটনায় কাকে লায়াবল করবেন, তার প্রপোজাল দিতে হবে এসে বিচারকদের কাছে যে আমি ইনভেস্টিগেশন করেছি, দিস ইজ হোয়াট মাই ফাইন্ডিং, আই এম রেফারিং টু ইউ, নাও আস্ক evidences or witnesses to come before you and cross-examine. This is the purpose of the investigation, is to collect evidences, credible evidences. এই মামলা করতে গিয়ে আমি যেটা দেখেছি, ইনভেস্টিগেশন যখন করতে গিয়েছে, ক্লু যেহেতু খুঁজে পায় নাই, না পেয়ে 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, 6th ডিগ্রি, 5th ডিগ্রি মেথড অবলম্বন করেছে। মায়ের পিট, নির্যাতন, নিপীড়ন, টিএফআই সেল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্ট বানিয়েছে, সেখানে নিয়ে মানুষকে 10 দিন, 20 দিন, 410 দিন পর্যন্ত রেখেছে। একজনকে দিয়ে একটা কনফেশন করানোর পরে দ্বিতীয় কনফেশন করিয়েছে। কন্ডেম সেল থেকে ধরে নিয়ে গিয়ে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করেছে মুফতি হান্নানের। মুফতি হান্নান যখন সেকেন্ড কনফেশন দেয়, তখন তো তিনি কন্ডেম সেলে ছিলেন, মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। সিলেটে আনোয়ারুল ইসলাম হত্যা মামলার যে মানে বোমা আক্রমণের যে মামলা ছিল, সেখানে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, সাবেক ব্রিটিশ হাই কমিশনার। সেই ব্যক্তিকে কন্ডেম সেল থেকে নিয়ে আরেকটা কনফেশন করিয়ে নেওয়া হয়েছে। একবার কনফেশন করেছে, তিনি প্রত্যাহার করেছেন, আবার কনফেশন করেছে, এটাও প্রত্যাহার করেছেন। 342 স্টেজে আসছে, লাস্ট স্টেজে এবার তিনি এক্সিকিউট হয়ে গেছেন। তিনি তার বক্তব্য আদালতে তুলে ধরতে পারেননি। তিনি আসামি, তার ভাই আসামি, তাও সেও কনফেশন দিয়েছে। প্রতিটা কনফেশনের পিছনেই 410 দিন থেকে শুরু করে সর্বনিম্ন 18 দিন পর্যন্ত টিএফআই সেলে বন্দী ছিল। তাহলে ইনভেস্টিগেশনটা কি করা হয়েছে? মারপিট, 3rd ডিগ্রি মেথড, হট চেয়ারে বসানো, ইনফরমেশন কালেকশন, এই সমস্ত কনফেশনকে আদালতের ভাষায় গ্রহণযোগ্য হয় না। যেহেতু কনফেশনাল স্টেটমেন্টই ছিল একমাত্র এভিডেন্সেস, সেই কনফেশনাল স্টেটমেন্টগুলো ফ্রি ফেয়ার ক্রেডিবল উইটনেস ব্যবহার করে নেওয়া যেত, ক্রেডিবল মেথড ব্যবহার করে নেওয়া যেত। কেন 3rd ডিগ্রি মেথডে নিতে হতো? এমন ইনভেস্টিগেশন প্রয়োজন ছিল যে ইনভেস্টিগেশনের কারণে এই ধরনের বায়াস ইনভেস্টিগেশনের প্রশ্ন না আসে। দেখেন, 3টে রেজিম ছিল। একটা ছিল বিএনপি সহ 4 দলীয় জোটের রেজিম, এরপরে আসলো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট রেজিম, তারপর আসলো আওয়ামী লীগের রেজিম। 3 রেজিমে 3টা স্টোরি দেখতে পাবেন। এক রেজিমে ছিল জজমিয়া, আরেক রেজিমে এসে হয়েছে মাঝখানে জঙ্গি তৎপরতা, এরপরের রেজিমে এসে দেখবেন পলিটিক্যালি পুরা পলিটিক্যাল পিপলরা আসামি। তারেক রহমান সাহেব আসামি, লুৎফুজ্জামান বাবর আসামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আসামি, পিন্টু সালাম পিন্টু আসামি, এভরিবডি ওয়াজ সেন্টেন্স টু ডেথ। কিন্তু মাঝখানে গিয়ে দেখবেন সকল জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত লোকেরা আসামি। আর প্রথম তদন্তে গিয়ে দেখবেন জজমিয়া নাটকও আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই রাষ্ট্রের সামনে মূল প্রশ্ন দাঁড়াচ্ছে, একটা ক্রিটিক্যাল ইনসিডেন্টকে প্রপারলি ইনভেস্টিগেট করার ক্যাপাসিটি কিংবা মেন্টালিটি নেই। অবজেক্টিভলি দেখতে পারি না। অফেন্স কমিটেড, ইউ মাস্ট টেক ইট অবজেক্টিভলি। একটা সমাজে অফেন্স হতে পারে, প্রথম আপনি ঠিক করবেন অফেন্স কীভাবে প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করতে পারলেন না, ঘটবে, ঘটার পরে ঠিক করবেন হাউ টু ইনভেস্টিগেট, হাউ টু ব্রিং দেম টু জাস্টিস। যদি আপনি এই প্রক্রিয়াটা দেখেন, সিভিলাইজেশন কি, এই প্রক্রিয়ায় সারা দুনিয়াতে কে কিভাবে করছে এটার উপর অনেকটা নির্ভর করে কোন জাতি কতটুকু সিভিলাইজড। এরকম একটা ঘটনা যদি অস্ট্রেলিয়ায় ঘটে, কানাডায় ঘটে, সাউথ আফ্রিকায় ঘটে, ইংল্যান্ডে ঘটে, আমেরিকায় ঘটে, হাউ দে ডু দি ইনভেস্টিগেট, হাউ দে মেনটেন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আর ভারতে ঘটলে, পাকিস্তানে ঘটলে, আর বাংলাদেশে ঘটলে কী করে এটাকে ইনভেস্টিগেট করা হয়, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন, মডাস অপারেন্ডি দেখে বুঝতে পারবেন হু ইজ হাউ মাচ সিভিলাইজড। ফলে আমরা রাষ্ট্র, ইমোশন আছে, অনেক কিছু আছে, কিন্তু দেখবেন আমাদের দেশে একটা জায়গায় আগুন লেগে যাক, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে নিভাতে মানুষ মরে কাত হয়ে যায়। কেন এটা হয়? বিকজ স্টেট ইজ নট ক্যাপেবল অফ হ্যান্ডেলিং দ্য ক্রাইসিস। সেম থিং, 21 আগস্ট ইজ এ ক্রাইসিস ইন টার্মস অফ অফেন্স committed under the penal code and under also the Explosive Substances Act. তাহলে এই ক্রাইসিসটাতে মোকাবেলা করার অর্থ কি? টু ইনভেস্টিগেট প্রপারলি, টু ট্রাই দেম, টু পানিশ দেম, অ্যাপ্রোপ্রিয়েট পার্সনকে পানিশমেন্ট দেওয়া। স্টেট could not show its capacity to identify and complete the investigation accordingly.
দ্যাটস ওয়াই আজকে আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা তাহলে কি ঘটে নাই? ঘটেছে, ক্যাপাসিটি নেই। ধন্যবাদ শিশির মনির। আমরা আইন আদালত থেকে বের হয়ে একটু ব্যক্তি শিশির মনিরে ফিরতে চাই। ব্যক্তি শিশির মনিরের জন্ম সুনামগঞ্জে এবং বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর যে নির্বাচনী এরিয়া সেটা আপনারও নির্বাচনী এরিয়া। সেই ক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু সুনামগঞ্জ থেকে এসে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল ছিল, আপনি কেন এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন বা এমন একটা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলেন যাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন জড়িত, যাদেরকে নিয়ে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধপরাধীর ট্যাগিংও জড়িত? কেন এই ট্যাগিং বেছে নিলেন? বেছে নেয় না, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন হয়েছি তার আগে আমরা কলেজে পড়েছি। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি। তার আগে আমি ফুলথ্রো স্কুলে পড়েছি, জেলা স্কুলে পড়েছি। তারপরে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। চলতে ফিরতে এমন কিছু লোকের সঙ্গে আমাদের দেখা হয়েছে যারা যদিও ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের অ্যাটিটিউডের মধ্যে এমন বিউটি এবং অ্যাট্রাকটিভ আচরণ ছিল যেগুলো আমাদেরকে, আমার মতো লোককে বড় ধরনের প্রভাব ফেলেছে মন এবং মননে। যেমন আমি বারবারই বলে থাকি, যারা আমাদেরকে এই ধরনের আদর্শের প্রতি উদ্বুদ্ধ করেছেন তাদের বক্তৃতা বিবৃতি শুনে আমরা আদর্শিত হই নাই, ইন্সপায়ার্ড হই নাই। আমরা ইন্সপায়ার্ড হয়েছি তাদের অ্যাক্টিভিটি, তাদের ইমপ্লিমেন্টেশন মেকানিজম, কথা এবং কর্ম, বিউটিফিকেশন অফ দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড ডিজাইন, এগুলো আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করেছে। আমরা যখন দেখি পার্শ্ববর্তী আরেকটা ছাত্র সংগঠন, তাদের কথাবার্তায়, চলনে বলনে এই বিউটি থাকে না, তখন ওই ট্যাগিংয়ের রাজনীতির চাইতে আমার কাছে বিউটিটা ভেরি ইম্পর্ট্যান্ট। Because what I am experiencing directly from a particular person, that is what is my experience. But what I am being tagged with, it is not my experience. It is somebody else is imposing something upon me. So what is my priority? My priority is what I am seeing, what I am touching, what I am catching, what I am exchanging, what I am dialoguing. This is more reliable information to me than that of hypothetical information. Who did what, when, how. আমি তো দেখছি কে আমার সঙ্গে কি করছে। এই যে বিউটিটা, এই ছাত্র সংগঠনের আপাদমস্তক এত সুন্দর করে গ্রথিত যে এই জন্যই এখানে অনেক বেশি মানুষ অ্যাট্রাক্টেড হয়। এর যে ফাইন্যান্সিয়াল মেকানিজম, ইটস সাচ এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম। এইখানে যখন আমি দেখব, পার্ট হব, ইমপ্লিমেন্ট করব, আর আরেকজন যখন দূর থেকে আমাকে অন্য ধরনের ট্যাগিং করবে, which one will attract me? The transparency, accountability will attract me than that of tagging. Despite having all tagging did not get priority over this transparent attitude and mechanism. This beauty is prioritized than that of tagging. That's why I'm here. আইনজীবী শিশির মনির জামাতের প্রার্থী হিসেবে সুনামগঞ্জের দিরাই এবং সাল্লায় নির্বাচন করবে। দেখেছি যে আপনি গণসংযোগও করছেন এবং আপনি যে কথাটি বলেছেন যে এটাই আপনার প্রথম এবং শেষ নির্বাচন, এটা কি আসলেই, নাকি শিশির মনিরও রাজনীতি বুঝে গেছে? ওই অর্থে বুঝি নাই আমি, কারণ আমি যখন এলাকায় যাই, মানুষের সঙ্গে মিশি, কথাবার্তা বলি, এক্সচেঞ্জ হয়, খাওয়া দাওয়া হয়, চলাফেরা হয়, তারা আমাকে অর্ডিনারি রাজনৈতিক ব্যক্তিত্বের যে অ্যাটিটিউড থাকে, কর্মকাণ্ড থাকে, তার সঙ্গে মিলাইতে পারে না। তারা নিজেরাও অবাক হয়, আমিও কিছুটা অবাক হই। ফলে এখানে একটা ডিসক্রিপেন্সি আছেই যে আমি রাজনীতিবিদ হয়ে উঠেছি কিনা। আর সেকেন্ড কথা হলো যে এটাই প্রথম, এটাই শেষ। যে প্রেক্ষাপটে আমি বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমি এটাই একবার করতে চাই, এটাই শেষ করতে চাই। কারণ আমার সবসময় আমি জীবনে যেখানে গিয়েছি সেই সমস্ত জায়গায় যত না বেশি আমি আমার নিজের জায়গায় থেকেছি, তার চেয়ে বেশি আরেকটা লোককে প্রিপেয়ার করার অ্যাটেনশন দিয়েছি বেশি। এবং যত জায়গায় আমি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি, 6 মাস থেকে 1 বছরের বেশি কোনো পোস্টেই আমি ছিলাম না। কারণ দ্য ফার্স্ট ডে আই এন্টার্ড ইনটু মাই অফিস, আই অলওয়েজ লুকড ইনটু who is the next person coming in the office to prepare him, to give him the opportunity to come. আমি যদি 5 বছর ধরেন, মতান্তরে 10 বছর এই জায়গায় আমি সংসদ সদস্য হিসেবে পিপল আমাকে অপরচুনিটি দেয়, আমি কোয়াইট শিওর ইন দ্য মিন টাইম আই উইল প্রিপেয়ার এ সেট অফ লিডারশিপস হু উইল কাম অ্যান্ড টেক ওভার দ্য সেম কোয়ালিটেটিভ লিডারশিপ দেন দ্যাট অফ মি। যদি তাই হয়ে যায় তাহলে আমি থাকবো কেন? আমার কাজেই বা কি?
then I will look for other options. I will come back to my profession, will do and serve the nation. I have other platform as well. তবে at the same time ওই জমিনটা তো আমাদের জন্মস্থান, ওই মাটি, মানুষ, মাটির গন্ধ, বাতাস, স্পেশালিটি আছে, একটা অ্যাট্রাকশন তো আছেই, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে আনটিল ডেথ। কিন্তু টেনিউরের কথা আমি সেজন্য বলেছিলাম, টু লুক ফর অল্টারনেটিভ এফিকাশাস লিডারশিপ। শিশির মনির এমন কি পরিবর্তন আনতে পারবে যদি আপনি নির্বাচনে জিতে আসেন, সরকারি দল না হলেও যদি বিরোধী দলও হন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যখন এমপি শিশির মনির হয়ে যাবে, দিরাইশাল্লার জনগণের এমন কি পরিবর্তন আনতে পারবে যে জন্য শিশির মনির নির্বাচনটা করতেই চায়? 1 নম্বর পরিবর্তন, আমি রাজনৈতিক হানাহানিকে জিরোতে রূপান্তরিত করে দেব। 2 নম্বর পরিবর্তন, আমি খুঁজে খুঁজে এমন লিডারশিপ বের করব যারা পরবর্তী 50 বছর 100 বছর ওই জমিনে অনেস্টি ইন্টিগ্রিটির সহিত সার্ভিস দিয়ে যাবে। 3 নম্বর পরিবর্তন, ওই জমিনের 45,000 যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওই অঞ্চলের আশেপাশেই আমি করার চেষ্টা করব। 4 নম্বর পরিবর্তন, সবচাইতে বেশি অসুবিধা যাতায়াতের, হাওর অঞ্চল, রাস্তাঘাটের খুব অসুবিধা, আমি সেই জায়গাগুলোতে রাস্তাঘাটের মাধ্যমে একটা মালা তৈরি করার চেষ্টা করব। 5 নম্বর পরিবর্তন, ওখানে খাল খনন, নদী নালা শুকিয়ে যাচ্ছে, প্রকৃতি হাওর বাওর তার নেচার হারিয়ে ফেলছে, একসময় এন্ডেঞ্জার্ড স্পেসিসে রূপান্তরিত হবে। আমি এটাকে আবার খাল খনন এবং রিগেন করে এন্ডেঞ্জার্ড স্পেসিসকে আমি রক্ষা করতে চাই, প্রকৃতিতে ফিরে যেতে চাই। 6 নম্বর পরিবর্তন, প্রায় 13টার মতো বড় বাজার আছে, এই বড় বাজারগুলোর মধ্যে আমি উপস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা বাড়ির পাশ থেকেই লোকেরা পেতে পারবে। 7 নম্বর পরিবর্তন, আমি বর্ষার সিজনে নৌকা কিংবা স্পিডবোটের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে চাই, কারণ ওই সময়টাতে আর ওখান থেকে মানুষ আর কোথাও যেতে পারে না, যেহেতু আপনার নির্বাচন এরিয়া পুরোটাই হাওর বেষ্টিত। আর সর্বশেষ কথা, আমি যেদিন চলে আসব, ওই দায়িত্ব থেকে যেদিন আমি চলে যাব, সেই দায়িত্ব থেকে আমি এটা দেখে আসতে চাই, ইট ইজ মাই ডিজায়ার, যে আমি পিপলের কাছ থেকে যখন চলে আসব, পিপল আমাকে ছাড়তে চাইবে না। এইরকম একটা এনভায়রনমেন্ট যেদিন হবে, সেই দিন আমি বুঝবো রিয়েলি আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলাম। অন্যথায় আমি অর্ডিনারি রাজনৈতিক ক্রীড়নক হতে চাই না, আমি কোনো গুটিবাজি খেলতে চাই না, কোনো মানুষের অধিকারও আমি হরণ করতে চাই না। অ্যাডভোকেট শিশির মনির, আমার একদম শেষ প্রশ্ন, আপনার নির্বাচনী এরিয়াতে সংখ্যালঘু বা হিন্দু ভোটারদের সংখ্যা অনেক বেশি, আপনি যেহেতু একটা ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের আপনার দল কিভাবে নেবে, আপনি কিভাবে নেবেন, বা সংখ্যালঘুরা আবার নির্যাতনের শিকার হবে কিনা ইসলামের নামে? মোটেও না, এবং আপনি আমার নির্বাচনী এলাকায় গেলে দেখতে পাবেন, আমার নির্বাচনী এলাকায় যদি 5টা মিটিং হয়, তার মধ্যে 3টে মিটিং হয় সংখ্যালঘুদের নিয়ে। আপনি আমার নির্বাচনী এলাকায় গেলে দেখতে পারবেন, যারা প্রচার করে, যারা টিমে আছে, যারা লিডারশিপ দিচ্ছে, সাব লিডারশিপ যারা ফিট করেছেন, কাজ করছেন, পরিশ্রম করছেন, দৌড়দৌড়ি করছেন, ডিজাইন করছেন, ইমপ্লিমেন্টেশন করছেন, তাদের মধ্যে অন্তত 50% ভিন্ন ধর্মাবলম্বীর লোক আছেন, মাইনরিটি কমিউনিটির লোক আছেন। ওইখানে আসলে আমার একটা এনভায়রনমেন্ট, ডিউ টু মাই পারিবারিক অ্যানসেস্টার্স রিলেশনশিপ এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আমরা যেখানে বাড়ি, যেখানে আমার ঘর, সে আশেপাশের গ্রামগুলো ম্যাক্সিমামই হিন্দু অধ্যুষিত, কিন্তু কোথাও কোনো পার্থক্য আমরা ছোটবেলাও দেখি নাই, এখনও দেখি না, ভবিষ্যতে দেখবো কিনা আমি জানি না। ফলে এখানে দল কোনো বাধা না। আপনি আমার এলাকায় গেলে এটাও দেখতে পারবেন, দল মত নির্বিশেষে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার আমি চেষ্টা করছি, এবং আই এম ফরচুনেট এনাফ, আই শুড টেল ইট ভেরি ভেরি লাউডলি দ্যাট আই এম ফরচুনেট এনাফ, পিপল স্টার্টেড বিলিভিং দ্যাট আমরা কখনো কারোর জন্য ক্ষতির কারণ হব না, এবং এট দ্য সেম টাইম উই আর ট্রাইং টু গিভ এনাফ সিকিউরিটি ইন সো ফার ইন আওয়ার ক্যাপাসিটি। এবং এট দ্য সেম টাইম এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত হচ্ছে, পাবলিক ফাংশনের সঙ্গে জড়িত হচ্ছে, দেখবেন কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া হিন্দু মুসলিম নির্বিশেষে ইকুয়ালি অংশগ্রহণ করছে, যেন এটা তার নিজেরই কাজ। আমাদেরও নিশ্চয়ই চোখ খোলা থাকবে, বা সাংবাদিকদেরও চোখ খোলা থাকবে, যে শিশির মনির রাজনীতিবিদ হিসেবে শুধু মুখের বুলি আউড়িয়ে গেল, নাকি শেষ পর্যন্ত এটার প্রতিফলন ঘটলো। সেই পর্যন্ত আপনার জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিট। নিশ্চয়ই আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে একই পর্দায়।